নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকের দিনে নিফটি ফিফটি একদম সাইড বেস্ট পারফরমেন্স দেখিয়েছে, একদম ফ্ল্যাট, মাত্র 4.75% বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি মার্কেট ব্রেথের কথা বলি, তো এই 3264 খানা স্টকের মধ্যে 1321 খানা পড়ে বন্ধ হয়েছে এবং 1835 খানা স্টক বেড়ে বন্ধ হয়েছে। তো অনেক স্টকে যেমন পতন দেখা গেছে, তেমনই অনেক স্টকে আজকে ভালো ভালো জাম্পও কিন্তু দেখা গেছে। আর আজকে মার্কেটে যদি কোনো সেক্টর স্টার পারফরমেন্স দেখিয়েছে, সেটা হচ্ছে আমাদের এই রেলওয়ে সেক্টর বা এই রেলওয়ে সেক্টরে থাকা স্টকগুলো। তো সামনেই বাজেট আসতে চলেছে। তো এই বাজেট কবে? 1 ফেব্রুয়ারি। মানে যদি হিসেব করেও দেখেন, তাহলে হয়তো হাতে গুনে আর 25-26 দিন ট্রেডিং সেশন পাওয়া যাবে। তো তার আগে কিন্তু রেলওয়ে সেক্টরে ভালো ভালো তেজিও দেখা যাচ্ছে। আর শুধু এই বছরই নয়, প্রতি বছরই এই বাজেটের আগে এই রেলওয়ে, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার এই স্টকগুলোতে কিন্তু তেজিও দেখা যায়। তো যদি একটু পুরনো খবর দেখি, মানে এর আগের বছরের বাজেটের খবর, তো দেখতে পাচ্ছেন একটা নিউজ খুলে নিয়েছি। তো এর ডেট কবে দেখতে পাচ্ছেন? ফেব্রুয়ারি 1, 2025। মানে বাজেটের দিনকারই খবর ছিল এর আগের বছরের। তো স্টকগুলো প্রায় 7% পর্যন্ত কিন্তু বেড়ে গিয়েছিল। কিসের জন্য? এই ক্যাপেক্স পুশ হোপস, মানে এই যে বাজেট বাড়তে পারে, শুধুমাত্র সেই আশাতে বেড়েছিল। তো এই বাজেট ঘোষণা হওয়ার আগেই এরকম কিন্তু তেজি দেখা যাচ্ছিল। আর শুধু একদিন নয়, নিয়মিত এই তেজি আমরা দেখতে পাচ্ছিলাম। তো ধরুন এই বাজেট আসার আগে স্টকগুলো তো বাড়ে, কিন্তু তারপরে ধরুন এই বাজেট ঠিকঠাক এলো না, বা মার্কেটের যেমন আশা আছে সেরকম এলো না, তো তাহলে কি হবে? তো তারপরে স্টক আবার পড়েও যাবে। তো দেখতে পাচ্ছেন এটা ফেব্রুয়ারি 3 তারিখের খবর। কি খবর দেখতে পাচ্ছেন? বেশিরভাগ যে রেলওয়ে স্টকগুলো রয়েছে, এই জুপিটার ওয়াগনস, ইরকন, আইআরসিটিসি, আরবিএনএল, এইগুলো সব প্রায় 8%-এর কাছাকাছি পড়ে গিয়েছিল। কিসের কারণে? কারণ এই রেলওয়ে বাজেট মিসেস এক্সপেকটেশন। তো বাজার কিন্তু শুধুমাত্র একটা জিনিসের উপর মেন ভর করে চলে, সেটা হচ্ছে এক্সপেকটেশন। মানে এই মার্কেট যেরকম বাজেট আশা করেছিল এই রেলওয়ে সেক্টরে, সেরকম বাজেট আসেনি এবং তারপরে ভালোই পতন আমরা দেখতে পেয়েছি। তো যদি এই 2024-25 এই ইউনিয়ন বাজেট দেখি, এইখানে রেলওয়ে বাজেট কত ছিল? এই 2.65 লাখ কোটি টাকা। তো মনে করা হচ্ছিল তার পরের বছর, মানে 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার যেটাই আমরা চলছি, সেটাই এরকম ভাবা হচ্ছিল যে বাজেট কিছুটা বাড়ানো হতে পারে, প্রায় 10%-এর কাছাকাছি বাড়তে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন, এই 2024-25 যে বাজেটটা ঘোষণা হয়েছিল 2.65 লাখ কোটি, সেটাই কিন্তু আবার রিপিট করা হয়েছিল এই 2025-26 যে অ্যালোকেশন, সেটা কত দেখতে পাচ্ছেন? সেই 2.65 লাখ কোটি, এই সেম অ্যাজ 2024-25। তো এই এক্সপেকটেশন মিস হয়ে যাওয়ার পরে এই স্টকে কিন্তু পতন দেখা গিয়েছিল। এবং তার আগের বছর, মানে 23-24 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেইখানের বাজেটে কিন্তু রেলওয়ে স্টকগুলো সব থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছিল। আর এবারের বাজেটের কি মনে করা হচ্ছে? তো বিভিন্ন অ্যানালিস্ট তারা এটাই মনে করছে, এবারে এই যে বাজেট, সেটা কিন্তু 15-20% পর্যন্ত বাড়তে পারে। তো এই যে বাজেট, সেটাই 3 লাখ কোটি ছাপিয়ে যাবে, এরকম কিন্তু বিভিন্ন অ্যানালিস্টরা মনে করছে। তবে দেখুন, কত বাজেট ঘোষণা করা হবে সেটা তো এই 1 ফেব্রুয়ারি বোঝা যাবে। আর এই ইন্ডিয়ান রেলওয়েতে এই যে 3 লাখ কোটির বাজেট, সেটা কিন্তু একদম প্রয়োজনীয়। কারণ হিসেবে যদি দেখেন, এই রেলওয়ে যে পরিধি, সেটা এখনো অনেক বাড়াতে হবে। অনেক রাজ্যে তো এখনো রেলওয়ে পৌঁছয়নি। কিছু কিছু রাজ্যে এই প্রথমবারের জন্য রেলওয়ে পৌঁছেছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সিঙ্গেল লাইন হয়ে আছে, সেইগুলো ডবল ট্রিপল করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দুর্ঘটনা রোধের জন্য এই যে কবচ সিস্টেম, সেটারও ব্যবহার করা হচ্ছে। তো সেইটাও কিন্তু এখনো অনেক বাড়াতে হবে। তো সেই জন্য এই যে বাজেট, এটা মিনিমাম কিন্তু 3 লাখ কোটি হওয়া দরকার রয়েছে। তো যদি কোম্পানিগুলোর একটু পুরনো চার্ট প্যাটার্ন খুলে নিই, তো দেখতে পাচ্ছেন রেল বিকাশ নিগম লিমিটেড এর চার্ট প্যাটার্ন খুলে নিয়েছি। তো যদি এই 2024-এর বাজেটের কথা বলি, মানে যেটা 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য ঘোষণা হয়েছিল, তো তার কিছুদিন আগে থেকে যদি দেখেন, এই স্টকটা মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে 100%-এর কাছাকাছি বেড়েছিল। দেখতে পাচ্ছেন এই 23 নভেম্বর 2023 থেকে 25 জানুয়ারি 2024। এবং তার সঙ্গে সঙ্গে বাকি স্টকগুলোতেও এরকম কিন্তু র্যালি দেখা যাচ্ছিল। কিন্তু তারপরে এই বাজেটের পরে সেইখান থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রফিট বুকিং কিন্তু দেখা গেছে। তো অনেকটাই পড়েছিল। তো এই যে ইতিহাসগুলো রয়েছে, স্টকের যে চার্ট প্যাটার্ন, এগুলো কিন্তু এই জন্যই দেওয়া থাকে, যাতে আপনি পুরনো জিনিস দেখে এগুলো শিখতে পারেন। তো প্রতি বছরে দেখবেন এরকম বাজেটের আগে এই সরকারি সেক্টরগুলো এরকম র্যালি দেখায়, এবং তারপরে বাজারের যদি এক্সপেকটেশনকে এই বাজেট মিট না করতে পারে, তাহলে আবার নিচের দিকে পড়ে। তো যদি আজকের স্টকগুলোর কথা বলি, জুপিটার ওয়াগনস লিমিটেড, এখানেও যদি পুরনো দেখেন, দেখতে পাচ্ছেন এইখানেও প্রায় 27-30%-এর পর্যন্ত র্যালি দেখা গিয়েছিল। তো আজকের দিনে এই স্টকটা বেড়েছে, দেখতে পাচ্ছেন একদিনে প্রায় 8%-এর কাছাকাছি বাড়া। এবং যদি দুদিনে দেখেন, দুদিনে কিন্তু এই বটম লেভেল থেকে প্রায় 31-32%-এর কাছাকাছি বেড়েছে। গতকাল তো 20%-এর আপার সার্কিট লাগিয়ে দিয়েছিল। তো এই খবর এসেছিল কোম্পানির প্রমোটার, তারা নিজেরাই তাদের শেয়ার কিনেছে, তারপরে বাড়ছিল। কিন্তু আজকের দিনে
এই রেলওয়ে সেক্টরের প্রতিটা স্টকই বেড়েছে। তো অনেকে শুধুমাত্র এটা বলছেন যে ইন্ডিয়ান রেলওয়ে তাদের যে ভাড়া সেটা বাড়িয়েছে সেই কারণে বেড়েছে। দেখুন, শুধুমাত্র এই কারণের জন্য এত বড় তেজি আসা কিন্তু সম্ভব নয়। তো এই যে রেভিনিউ সেটা কত বৃদ্ধি পাবে? এই ভাড়া বাড়াবার জন্য 600 কোটি বৃদ্ধি পাবে। এটা কিন্তু এই রেলওয়ে সেক্টরের জন্য খুব একটা বড় রেভিনিউ নয়। তো আজকের দিনে এই যে বৃদ্ধি দেখা গেছে, এটা কিন্তু এই প্রি বাজেট র্যালি হিসেবেই মনে করা হচ্ছে। মানে এইখান থেকে এই যে প্রি বাজেট র্যালি সেটা কিন্তু শুরু হয়ে গেল। তো সামনে আর মাত্র 1 মাসের মতো পড়ে রয়েছে। তো এই সময় কিন্তু রেলওয়ে কোম্পানিগুলোকে ফোকাসে রাখতে পারেন। তো যদি কিছু স্টক দেখে নিই যেগুলো আজকে ফোকাসে ছিল, তো দেখতে পাচ্ছেন ইরকন ইন্টারন্যাশনাল এটা 7.65% বেড়েছে। তো এই স্টকগুলোর যদি পুরনো চার্ট প্যাটার্ন দেখেন, এইখানে দেখুন এই 2023-এর এই যদি নভেম্বর মাস থেকে দেখেন এই বাজেট পর্যন্ত প্রায় কিন্তু 61% কাছাকাছি বেড়েছিল। তো প্রতিদিনই প্রায় 6 থেকে 7% র্যালি আমরা দেখতে পাচ্ছিলাম। আবার সেম একই জিনিস দেখতে পাচ্ছেন এই বাজেট যে ঘোষণা হয়েছিল তারপরে কিন্তু সেইখান থেকে আবার নিচের দিকে অনেকটাই পড়ে গিয়েছিল 9 থেকে 10% কাছাকাছি। তারপরে আজকে রেলটেল কর্পোরেশন এটাও 5%-এর উপরে বাড়া, রিটস এটা 4% বেড়েছে। তারপরে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন এটা 4.61% বাড়া, রেল বিকাশ নিগম এটাও 3%-এর উপরে বেড়েছে। তারপরে টিটাগড়, বিএমএল, কার্নিক্স মাইক্রো সিস্টেম, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি এই স্টকগুলোতে কিন্তু মোটামুটি তেজি দেখা গেছে। যদিও আজকের দিনে এই আইআরসিটিসি একসময় প্রায় 1%-এর কাছাকাছি বেড়ে সেখান থেকে নিচের দিকে এসেছে। তো এই সময় আপনি কি করবেন? তো যদি কথা বলি এই স্টকের কিছু তুলনা করে নিই, তো দেখতে পাচ্ছেন কিছু স্টক খুলে নিয়েছি। এই রেল বিকাশ নিগম লিমিটেড, ইরকন, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, তারপরে আইআরসিটিসি রয়েছে, রেলটেল কর্পোরেশন। তো সবই যদি দেখেন মানে 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 11 থেকে 20%-এর কাছাকাছি কিন্তু ডাউন হয়ে আছে। এবং সব কোম্পানিরই যে চার্ট প্যাটার্ন সেটা সেম দেখতে পাবেন। যদি 1 বছরেও দেখেন সেম দেখতে পাচ্ছেন, ওয়াইটিডিও সেম রয়েছে। যদি 6 মাসেও দেখেন সেম প্যাটার্ন কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। এবং এই যে পতন সেটাও প্রায় কাছাকাছিই কিন্তু থাকবে। মানে এই সেক্টরের প্রতিটা স্টকে কিন্তু প্রায় সেম মুভ দেখায়। এবং বর্তমানে যে তেজি দেখা যাচ্ছে এতে কিন্তু বড় বড় ভলিউমের সঙ্গে তেজি আসছে। যদি একটি কোম্পানির এই ভলিউম দেখে নিই, তো এই জুপিটার ওয়াগন যেটাই দুদিনে 30%-এর কাছাকাছি বেড়েছে, এরই একবার ভলিউম দেখে নেবো। তো কোম্পানির যে ভলিউম সেটা খুলে নিয়েছি। তো ভলিউম দেখতে পাচ্ছেন কত ছিল? এই 4,94,000, 7,61,000। তো সেইখান থেকে এই যে ভলিউম এটা কিন্তু সরাসরি কতই বেড়ে গেছে দেখতে পাচ্ছেন, 7,41,29,214 এরকম জায়গায় পৌঁছে গেছে। তো বুঝতে পারছেন কত বড় বড় বাইং এই স্টকে আসছে। তবে এই স্টকটা এই 5 দিনে প্রায় 27%-এর কাছাকাছি বেড়েছে। তো এটাকে কিন্তু এই মুহূর্তে এড়িয়ে যাওয়া একটু বুদ্ধিমানের কাজ হবে। তো যদি 6 মাসেরও চার্ট প্যাটার্ন দেখি, দেখতে পাচ্ছেন সেরকম কোনো বড় সাপোর্ট এরপরে কিন্তু আর নজরে আসছে না। তো আপনি যদি রেলওয়ে সেক্টরের প্রতি আগ্রহী হন তাহলে আমার 5খানা ফেভারিট স্টক যেগুলো আলোচনা করছি সেগুলোকে নজরে রাখতে পারেন। তো এর মধ্যে কিছু স্টক আমার পোর্টফোলিওতেও রয়েছে, তো এটাকে ডিসক্লেমার হিসেবে নিতে পারেন। তো প্রথমে যদি কথা বলি রেল বিকাশ নিগম লিমিটেড, তো যদি শর্ট টার্মের কথা বলি তো নিচের দিকে এই 314-15 এটাকে সাপোর্ট রেখে এগিয়ে যেতে পারেন। এবং ওপর দিকে স্টকটা কিন্তু প্রায় 400 থেকে 405 পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। তো কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল এর কথা বলি, এই রিজার্ভ কত রয়েছে 6,538 কোটি, লং টার্ম বোরিং কত 4,889 কোটি, শর্ট টার্ম বোরিং 499 কোটি এবং কোম্পানির কাছে এই 3,763 কোটির ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, এটা একটা গভর্নমেন্ট কোম্পানি মানে সরকারি কোম্পানি। তো বিভিন্ন ধরনের রেলওয়ে যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট সেখানে এই কোম্পানিটা কাজ করে থাকে। তো দেখতে পাচ্ছেন ইনক্লুডিং ডাবলিং মানে রেলের যে লাইন সেটাকে ডাবলিং করে থাকে, গজ কনভার্সেশন নতুন লাইন করে থাকে, রেলওয়ে ইলেকট্রিফিকেশন, তার সঙ্গে সঙ্গে মেজর যে ব্রিজ হয়, ওয়ার্কশপ, প্রোডাকশন ইউনিট এইগুলো এই কোম্পানি তৈরি করে থাকে। মানে রেলওয়ে ইনফ্রার সঙ্গে যুক্ত একটি কোম্পানি। তো মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা মিড ক্যাপ কোম্পানি, 71,308 কোটি মার্কেট ক্যাপ রয়েছে বর্তমানে। যদি কোম্পানির টপ লেভেল থেকে দেখেন তো এই মুহূর্তে কিন্তু অনেকটাই ডাউন, প্রায় 45% নিচে কিন্তু স্টকটা পেয়ে যাচ্ছেন। তো অনেকটা সস্তাতেই কিন্তু এই মুহূর্তে ট্রেড করছে। আর যদি শেয়ার হোল্ডিং এর কথা বলি, তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোটার অনেকটাই শেয়ার ধরে রেখেছে, প্রায় 73%। তো প্রমোটার কারা? তো দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে সরকারি কোম্পানি রয়েছে, ডিআইআইএস 6.39%, পাবলিক কত এই 16.08% এবং এফআইআই এদেরও 4.5%-এর উপরে স্টেক দেখা যাচ্ছে। তারপরে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, তো আজকের দিনের যে লো রয়েছে 156, যদি শর্ট টার্মে করতে চান তাহলে এটাকে সাপোর্ট ধরে এগোবেন। আর স্টকটা কিন্তু শর্ট টার্মে এই 185-190 এই জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। আর যদি লং টার্মের জন্য দেখতে চান তাহলে লং টার্মে কোম্পানির ব্যালেন্স শিট ভালো রয়েছে, এই রিজার্ভ 6,049 কোটি, লং টার্ম বোরিং নেই দেখতে পাচ্ছেন, কোনো ধারই নেই, শর্ট টার্ম বোরিং এটাও জিরো এবং কোম্পানির কাছে এই 4,123 কোটি টাকার ক্যাশও পড়ে রয়েছে। তো এই কোম্পানিটারও কাজ ওই আরবিএনএল এর মতো এই রেলওয়ে কনস্ট্রাকশন রিলেটেড কাজ এই কোম্পানি করে থাকে। তো বিভিন্ন বড় বড় এবং টেকনোলজিক্যালি যে কমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার সেই প্রজেক্টগুলো এই কোম্পানির কাজের মধ্যে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই যে হাইওয়ে তার কাজও করে থাকে। তো এটা একটা ছোট সাইজের কোম্পানি, 15,928 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। যদি কোম্পানির লং টার্মের চার্ট প্যাটার্ন দেখি তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই টপ লেভেল থেকে প্রায় কিন্তু 50%-এর কাছাকাছি এই মুহূর্তে ডাউনও পাওয়া যাচ্ছে। তারপর শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তো প্রমোটারের কাছে 65%, এইখানে প্রমোটার
প্রমোটার কারা? এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তো গভর্নমেন্ট কোম্পানি এফআইআই ডিআইআই 4% রয়েছে এবং 1.5%-এর উপরে রয়েছে। আর পাবলিক এদের কাছে কত রয়েছে? পাবলিকের কাছে রয়েছে এই 28%-এর উপরে। তারপরে আইআরসিটিসি, তো এই স্টকটা সামান্য ডাউনে বন্ধ হয়েছে এবং এই রেলওয়ে সেক্টরগুলোর মধ্যে যখন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে এই রেল লাইন বাড়ে, সব থেকে শেষে কিন্তু এই কোম্পানিটা উপকৃত হয়। তো এই কোম্পানির কাজ কি দেখতে পাচ্ছেন? ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। তো বিভিন্ন যে টিকিটিং এর বিজনেস এবং ক্যাটারিং এর যে বিজনেস, সেটাই কোম্পানি করে থাকে। তো রেলের মধ্যে বিভিন্ন খাবার দাবার সার্ভিস করতে হয়। তো এই সার্ভিসগুলো কখন দেবে? যখন এই রেল লাইন কমপ্লিট হলো, রেল তৈরি হলো, রেল যাতায়াত করা শুরু করলো, তারপরে কিন্তু এই টিকিটিং এর বিজনেস এবং ক্যাটারিং এর বিজনেস এগুলো শুরু হয়। তো সেই কারণে এই কোম্পানিটা সব থেকে শেষে লাভ পায়। তো শর্ট টার্মে 660 এইটাকে সাপোর্ট ধরে এগোতে পারেন এবং ওপর দিকের যদি কথা বলি তাহলে এই 725-30 এইটাকে রেজিস্ট্যান্স ভাবতে পারেন। এবং যদি লং টার্মের কথা বলি, রিজার্ভ কত রয়েছে? 3,503 কোটি। লং টার্ম বোরিং পুরো জিরো, শর্ট টার্ম বোরিং এটাও জিরো এবং কোম্পানির কাছে এই 2137 কোটি ক্যাশও পড়ে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির কাজ এই অনলাইন রেলওয়ে টিকিটিং, ক্যাটারিং সার্ভিস এবং প্যাকেজ যে ড্রিঙ্কিং ওয়াটার হয় তার বিজনেস এই কোম্পানি করে থাকে। তো কোথায় কোথায় সার্ভিস দেয়? বিভিন্ন রেলওয়ে স্টেশনে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনে। তো আপনারা হয়তো বলবেন অনেক প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটা যায়, এই পেটিএম রয়েছে, আদানির অনেক কোম্পানি রয়েছে, কিন্তু দেখুন এই যে টিকিটিং এর বিজনেস এটা কিন্তু আইআরসিটিসি এর মনোপলি বিজনেস। এদের সার্ভারকে ইউজ করেই বাকি যে অন্যান্য অ্যাপগুলো রয়েছে তারা কিন্তু টিকিট কাটে, মানে তার যে কমিশন সেটা কিন্তু এই আইআরসিটিসি এই কোম্পানি পেয়ে থাকে। মানে এই যে টিকিটিং এর বিজনেস এটা কিন্তু পুরোপুরি এই আইআরসিটিসি এর মধ্যেই রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটারিং সার্ভিস এবং প্যাকেজ যে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে তার পুরো কাজই কিন্তু এই কোম্পানি করে থাকে। এই সেক্টরে কিন্তু অন্য কোনো কোম্পানি নেই। তারপরের কোম্পানি আইআরএফসি। তো নামের মধ্যে কি দেখতে পাচ্ছেন? ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। তো এই রেলওয়ে সংক্রান্ত যত কাজ হয় সেখানে তো প্রচুর পরিমাণ টাকার দরকার হয়। তো সেই যে ফাইন্যান্সিং সেটা কিন্তু এই আইআরএফসি এই কোম্পানি করে থাকে। তো এই শর্ট টার্মে 110 এটাকে সাপোর্ট ধরে এগোতে পারেন এবং ওপর দিকে প্রায় 140 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই কোম্পানির ব্যালেন্স শিট অন্যান্য কোম্পানিগুলোর থেকে খুবই স্ট্রং রয়েছে। তো দেখতে পাচ্ছেন 39,599 কোটির রিজার্ভ রয়েছে। লং টার্ম বোরিং কত? জিরো। শর্ট টার্ম বোরিং এই 4,12,129 কোটি। তো এইখানে কোম্পানির যে বোরিং এত বেশি রয়েছে সেটা দেখে ঘাবড়ে যাবেন না, কারণ এই কোম্পানির কাজই কি? কোম্পানির কাজই হচ্ছে এই লোন নেওয়া এবং অন্যান্য যে রেলওয়ে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে লোন দেওয়া। তো সেই কারণে এই কোম্পানিগুলোর যে বোরিং সেটা একটু বেশি হয়ে থাকে এবং কোম্পানির কাছে 6,143 কোটির ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। যদি টপ লেভেল থেকে দেখেন এটাও অনেকটা ডাউন হয়েছে। এই টপ লেভেল থেকে এই মুহূর্তে কিন্তু প্রায় 43%-এর কাছাকাছি ডাউন। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কি কাজ করে থাকে? এই ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন বোরোজ ফান্ড ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট টু ফাইন্যান্স দ্য অ্যাকুইজিশন ক্রিয়েশন অফ অ্যাসেট হুইচ আর দেন লিস্ট আউট টু দ্য ইন্ডিয়ান রেলওয়ে। মানে কোম্পানিটা এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে এই লোন তুলে থাকে এবং সেটাকে ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন কাজে লিজ দিয়ে দেয়। তো মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 1,58,652 কোটি। মানে এটা একটা বড় সাইজের লার্জ ক্যাপ কোম্পানি বলতে পারেন। তবে এই কোম্পানির নেট প্রফিট সেটা হিউজ থাকে। কি কারণে? কারণ কোম্পানির খরচা সেরকম নেই বললেই চলে। কারণ কোম্পানির কাজ কি? এই ধার দেওয়া এবং ধার নেওয়া। মানে কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হচ্ছে না, রেল তৈরি করতে হচ্ছে না, লাইন তৈরি করতে হচ্ছে না। তো সেই কারণে এক্সপেন্সেস এটা একদম সামান্য থাকে। তো অপারেটিং প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন প্রায় 100%, 99%-এর কাছাকাছি থাকে। মানে যেরকম খরচা করে সেটাই কিন্তু প্রায় অপারেটিং প্রফিট হয়ে যায় এবং যে লোন তোলে সেটার উপরে ইন্টারেস্ট এইখানে অনেকটাই খরচ হয়। তো দেখতে পাচ্ছেন এই যে ইন্টারেস্ট এটা একটু বেশি থাকে, তবে প্রফিটের থেকে এই যে ইন্টারেস্ট এটা অনেকটাই কম থাকে এবং প্রফিট বিফোর ট্যাক্স এটা কিরকম থাকে? এই 6,000 কোটি এরকম জায়গায় বর্তমানে রয়েছে। আর এখন বর্তমানে সরকারি কোম্পানি, তো দেখতে পাচ্ছেন কোনো রকম ট্যাক্স কিন্তু সরকারকে দিতে হয় না। তো সেই কারণে এই যে নেট প্রফিট এটা অনেকটা বেশি থাকে, 6,835 কোটির নেট প্রফিট। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন কেমন? তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোটার এদের কাছে রয়েছে 86.36%। তবে এখানে কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে। কি দেখতে পাচ্ছেন? প্রমোটার 75%-এর বেশি রয়েছে। তো এখানে প্রমোটার কারা? এই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে কি করতে হবে? কোম্পানির এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে 86%, সেটাকে 75%-এর নিচে নামিয়ে আনতে হবে। মানে সরকারকে কিন্তু ওএফএস আনতে হবে। আর এই যে ওএফএস গুলো এগুলো একটু ডিসকাউন্টেই হয়ে থাকে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এফআইআই ডিআই এদের সেরকম বড় কোনো হোল্ডিং নেই। এই এফআইআই প্রায় 1% এবং ডিআইআই এদের 1.5%-এর কাছাকাছি রয়েছে। আর এই পাবলিক এদের কত? 11.17%। তো এরপরে যখন ওএফএস আসবে তখন কিন্তু এই এফআইআই এবং ডিআইআই এদের যে পরিমাণ সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরপরে আমার ফেভারিট যে লাস্ট কোম্পানিটা সেটা হচ্ছে এই রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো আজকের দিনে যে লো রয়েছে 341, এটাকে সাপোর্ট হিসেবে এগিয়ে যেতে পারেন এবং এই স্টকটা প্রায় কিন্তু 400 পর্যন্ত এই শর্ট টার্মে যেতে পারে। তো এখান থেকেই দেখতে পাচ্ছেন বারবার নিচের দিকে নেমে এসেছে। আর কোম্পানির রিজার্ভ 1678 কোটি, লং টার্ম বোরিং জিরো রয়েছে, শর্ট টার্ম বোরিং এটাও জিরো এবং কোম্পানির কাছে এই 526 কোটির ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টও পড়ে রয়েছে। তো এই কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন? ক্রিয়েটিং ন্যাশন ওয়াইড ব্রডব্যান্ড এন্ড বিপিএন সার্ভিস, টেলিকম, মাল্টিমিডিয়া নেটওয়ার্ক
টু মডার্নাইজ দ্য ট্রেন কন্ট্রোল অপারেশন অ্যান্ড সেফটি সিস্টেম অফ ইন্ডিয়ান রেলওয়ে। তো এই কোম্পানির মূল কাজ হচ্ছে এই নেটওয়ার্কিং। তো বিভিন্ন স্টেশনের মধ্যে যে কানেক্টিং এর ব্যাপারটা সেটা এরা করে থাকে। তারপরে স্টেশনে স্টেশনে দেখতে পান বর্তমানে যে ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে, তারপরে এই টেলিকানেকশনের যে ব্যবস্থা রয়েছে, মাল্টিমিডিয়া নেটওয়ার্ক, সেইগুলো কিন্তু এই কোম্পানি ম্যানেজ করে এবং এটা বর্তমানে একটা নবরত্ন পিএসইউ কোম্পানি। তো বর্তমানে ইন্ডিয়ার প্রায় 6,000 খানা স্টেশনে তাদের যে নেটওয়ার্ক সেটা অ্যাভেলেবেল রয়েছে। তো এখনো অনেক স্টেশন কভার করা কিন্তু বাকি রয়েছে। তো এই স্টকটাও টপ লেভেল থেকে অনেকটা পড়া রয়েছে। যদি এরকম দেখেন এই 2024 পর থেকে প্রায় কিন্তু 40% কাছাকাছি ডাউন পাওয়া যাচ্ছে। মার্কেট ক্যাপ কত? 11,528 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো এটা একটা ছোট সাইজের কোম্পানি। আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের কথা বলি, তো প্রোমোটার এই 72.84%, এফআইআই ডিআইআই যথাক্রমে 3.54 এবং 0.78%, আর পাবলিকের কাছে রয়েছে 22.82%। তো এই পাঁচখানা স্টক নিয়ে আলোচনা করলাম, মানে এই নয় যে এই পাঁচখানা কোম্পানি ভালো বাকিগুলো খারাপ। তো বাকিগুলো যে কোম্পানি রয়েছে সেগুলোও ভালো, সেগুলোকেও স্টাডি করতে পারেন। যেমন এই কঙ্কর রয়েছে, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তারপরে রিটস এই কোম্পানিটা রয়েছে, টেক্স ম্যাকো রেল রয়েছে, টিটাগড় রেল রয়েছে, তারপরে যেটা প্রথমেই আলোচনা করলাম জুপিটার ওয়াগন রয়েছে। তো এই স্টকগুলোকেও চাই আপনি কিন্তু স্টাডি করতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।